নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। দেখো বন্ধু, আজও আমি যেভাবে বাংলা বর্ণানুক্রমিক, বাংলা প্রবাদ প্রবচন এবং বাগধারা ক্লাস শুরু করেছিলাম, সেই ধারাটা বজায় রাখবো। সেদিক থেকে তোমরা জানো যে আজ আমার টোটাল 34 নম্বর ক্লাস, আর এটা তবর্ণ নির্মিত হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে তবর্ণ নির্মিত কিছু প্রবাদ প্রবচন বাকি রয়ে গেছিল, জনপ্রিয় প্রবাদ প্রবচন। আজ সেটা কমপ্লিট করব। সেই সঙ্গে চেষ্টা করব থবর্ণটাকে, যে একটা দুটো আছে জনপ্রিয় প্রবাদ প্রবচন, সেটাকেও টেনে নিতে, কারণ থবর্ণ নির্মিত প্রবাদ প্রবচন খুবই কম। সেক্ষেত্রে দুটোকে একসঙ্গে করে দিলে কিন্তু অনেকটা সুবিধা হবে, অত্যন্ত ক্লাসের মেনটেনের দিক থেকে অনেকটা কিন্তু সুবিধা হবে। ফলে বন্ধু, আজও আমি সরাসরি ক্যামেরায় না থেকে ক্যামেরার নেপথ্যে থেকেই গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা কিন্তু করব। এবং তোমরা এও জানো যে আমি প্রবাদ প্রবচন পড়াতে গিয়ে প্রত্যেকটা প্রবাদের উৎপত্তি কিভাবে হলো, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কোন প্রবাদটাকে ব্যবহার করব, প্রত্যেকটা বিষয়কে কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি। আজও কিন্তু সেটা করব। সেদিক থেকে আজ প্রথমেই যে প্রবাদটা আলোচনা করব সেটা হচ্ছে, তুমি খাও ভাড়ে জল, আমি খাই ঘাটে। হ্যাঁ, বিষয়টা বুঝতেই পারছো যে প্রথমজন অপেক্ষা দ্বিতীয়জন অবশ্যই দরিদ্র, কারণ ভাড় কেনার তার ক্ষমতা নেই, তাই সে ঘাটে গিয়ে জল খায়। অর্থাৎ ভাড়ে বা ঘটিতে কোনো পাত্রে জল খায় একজন ঘাটে, অর্থাৎ গরিব মানুষের অবস্থা সম্পর্কে এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। পরটা হচ্ছে, তুমি ফেরো ডালে ডালে, আমি ফিরি পাতায় পাতায়। মানে সাধারণত আমরা এইভাবে, খুবই জনপ্রিয় কথা, আমরা এইভাবে বলি যে তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলি। হ্যাঁ, এইভাবে আমরা কথাটা বলি। বিষয়টা হচ্ছে, এই যে ডালে চলা মানে খুবই মানে চালাক ব্যক্তি, যে পাতায় চলে সে আরও চালাক ব্যক্তি। অর্থাৎ একজন অপেক্ষা আরেকজন যে চতুর বা চালাক বা দক্ষ করতে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। হ্যাঁ, তারপর আছে তুলোধনা করা। তোমরা জানো যে তুলোধনা করা, তুলো যদি ধোনা হয় লেপটে সেলাই করার আগে, তাহলে তুলোধনা করলে তুমি বুঝতেই পারছো কেমনভাবে তুলোকে পেটানো হয়। ফলে তুলোধনার ন্যায় নির্দয়ভাবে যদি কাউকে মারা হয় বা যদি বিপর্যস্ত অবস্থা হয়, তখন তাকে বলা হচ্ছে কিন্তু তুলোধনা করা। হ্যাঁ, তা হচ্ছে, তৃষ্ণা এগোয় না জল এগোয়। অবশ্যই প্রয়োজনীয় দুটো জিনিস। অর্থাৎ কোনো তোমার ইচ্ছার বস্তু যত্ন করে খোঁজ না করলে সে নিজের থেকেই কিন্তু নিজের সামনে এসে কিন্তু দাঁড়াবে না। অর্থাৎ তৃষ্ণা এগোয় না জল এগোয়, অর্থাৎ তোমার যেটা প্রয়োজন, তোমার যেটা চাহিদা আছে, তোমাকেই কিন্তু খুঁজে নিতে হবে, সে কিন্তু তোমার সামনে সে কখনোই ধরা দেবে না। হ্যাঁ, তা হচ্ছে, তেল তামাক ময়দা যত রগড়াও তত ফয়দা। অসাধারণ কথা। তেল যত রগড়াবে তত মানে ডলবে তত সুবিধা, তামাক যত ডলবে, ময়দা যত ডলবে তত কিন্তু সুবিধা। অর্থাৎ এই তিনটে দ্রব্য যত রগড়াইবে বা পিষবে বা ডলবে ততই কিন্তু কার্যকর হবে। অর্থাৎ এদের দ্বারা যেসব জিনিস তুমি তৈরি করতে চাইবে সেটা কিন্তু আরও ভালো হবে। তারপর হচ্ছে, তেল থাক থালি পেলেই বাঁচি। এই যে তেল থাক থালি পেলেই বাঁচি মানে হচ্ছে বিষয়টা এরকম যে ভিক্ষা দিয়ে কাজ নেই, কুকুরে ফিরে এলো। অর্থাৎ কুকুর এমনভাবে তাড়িয়েছে যে ভিক্ষার দরকার নাই, মানে সমূল বিনাশ বা ঢাকিশুদ্ধ বিসর্জন অর্থেই কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। অর্থাৎ তেল থাক থালি পেলেই বাঁচে, অর্থাৎ আমি এখন থালা নিয়ে বাড়ি যাই, তেলের দরকার নাই, মানে আমার যে কোনো সময় ক্ষতির সম্ভাবনা রয়েছে তাই। হ্যাঁ, পরে হচ্ছে, তেল দাও সিঁদুর দাও, ভবি ভোলবার নয়। এই যে তেল দাও সিঁদুর দাও ভবি ভোলবার নয়, মানে অসাধারণ কথা। আমরা পরেরটুকু সাধারণত বলি যে ভবি ভোলবার নয়। অর্থাৎ যতই খোসামত করো না কেন, যতই প্রলোভন দেখাও না কেন, সে কিছুতেই কিন্তু প্রলুব্ধ কিন্তু হবে না। ফলে তেল দাও আর সিঁদুর দাও ভবি ভুলবো না। অর্থাৎ আমি যদি না ভুলি, আমাকে যতই ভোলানোর চেষ্টা করো না কেন, আমি কিন্তু কখনোই ভুলবো না। হ্যাঁ, তারপর হচ্ছে, তেলাপোকা আবার পাখি, ফেরেন্ডা আবার গাছ। অসাধারণ একটা কথা আমরা খুবই বলি যে তেলাপোকা আবার পাখি, অর্থাৎ উভয়ই খুবই নগণ্য, অর্থাৎ অবজ্ঞাসূচক উক্তি। সাধারণত এই 800 আবার পাখি, ডেপুটি আবার হাকিম। আমরা সাধারণত দীনবন্ধু মিত্রের শতবার একাদশী প্রশ্নে কিন্তু এই কথাটা কিন্তু শুনেছিলাম। অর্থাৎ নগণ্য জিনিসের যদি বড় কিছু হওয়ার সাহায্য জেগে, তখন অবজ্ঞা করে এটা বলা হয়। তো হচ্ছে, তেলা মাথায় ঢালো তেল, রুখো মাথায় ভাঙো বেল।
ব্যাপারটা কেমন হলো তো, অর্থাৎ যার অভাব নেই তাকে লোকে দান করে, আবার যার অভাব আছে তার অভাব পূরণ করা দূরের কথা, বেলের ন্যায় কঠিন দ্রব্য তার মাথায় ভাঙার চেষ্টা করা হয়, অর্থাৎ পীড়ন করা অর্থে। অর্থাৎ আমরা জানি যে তেলো মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির স্বভাব, অর্থাৎ আমাদের যার আছে তাকে আমরা আরও জিতে চাই, আর যাকে নেই তাকে আরও কীভাবে পিষে মারা যায় সেই চেষ্টাটা কিন্তু করতে চাই। তবে পর্ণমাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেয় পুণ্যের কাজ। তাই এখনও পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। হ্যাঁ, দেখুন তারপরে চলে যাব যে তেলো মাথায় তেল দিতে সবাই পারে, অবশ্যই মানে প্রকৃত যে অভাবগ্রস্তের অবহেলা মোচনে কেউ কিন্তু চেষ্টা করে না, যার আছে সবাই তাকেই কিন্তু আরও দিতে চাই। তুমি দেখো না, আমি যদি কারো বাড়িতে যাই, মাস্টারমশাই এটা খাও ওটা খাও সেটা খাও, আমি খেয়ে আসি আবার খাও এটা খাও ওটা, অর্থাৎ যত্ন করে আবার দেয় যে খাওয়ার অভাব নেই তবু। কিন্তু কোনো একটা সাধারণ দরিদ্র মানুষ যদি কারো বাড়িতে যায় তখন খেতে দেওয়া তো দূরে থাক, বরঞ্চ তাকে কী করে দূরে সরিয়ে দিতে পারবে সেই চেষ্টা এটা কিন্তু করে। ফলে আমাদের এই সমাজের রীতিই কিন্তু এটা, তেলো মাথায় তেল দেওয়া, অর্থাৎ যার আছে তাকে কিন্তু আরও সবাই দিতে চায়। পরে তেলে জলে মিশ খায় না, অসাধারণ কথা, অর্থাৎ অসম প্রকৃতি মানুষের মধ্যে কখনোই মিলন না। তেল আর জল যতই মিলনের চেষ্টা করো মিলবে না, অর্থাৎ আমার যে মেন্টালিটি অন্য একজন যদি মেন্টালিটি আলাদা হয়, আমরা যতই একে অপরকে মেশানোর চেষ্টা করি কখনোই কিন্তু মিশবে না। হ্যাঁ, তাছাড়া তেলে বেগুনে জ্বলে ওঠা, অবশ্যই গরম তেলের মধ্যে হঠাৎ যদি বেগুন দাও এমনভাবে জ্বলে উঠবে, ছ্যাদ করে উঠবে, ঠিক তেমন হঠাৎ অত্যন্ত যদি রেগে যাওয়া হয় তখন কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে যে তৈরিখানা ছোড়মত, এই তৈরিখানা ছোড়মত অর্থাৎ তৈরি খাবার কখনো ছাড়তে নেই, উপস্থিত অন্ন কখনো ত্যাগ করা উচিত নয়। আমরা এটা বলি যে বলে না যে সামনে বাড়া ভাত রেখে কোথাও যেতে নেই। ইংরেজি মানে সংস্কৃতিতে এই প্রবাদটা এইভাবে খুব ব্যবহৃত হয়, যো ধ্রুবাণী পরিত্যাজ্যা ধ্রুবাণী নির্যবর্তে ধ্রুবাণী তস্য নশ্যতি অধ্রুবং নষ্টমে বহি, অর্থাৎ বাড়া ভাত যদি তুমি পায়ে ঠেলো তাহলে সেদিন সাধারণত আর ভাত জোটে না, এটাই কিন্তু আমরা মনে করি। তারপরে হচ্ছে তোমায় দেখিয়া দুঃখে মোর বুক ফাটে, তুমি খাও ভাড়ে জল আমি খাই ঘাটে। এর আগে একটু প্রবাদটা ব্যাখ্যা করলাম, অর্থাৎ তোমার জন্য আমি খুব দুঃখ পাই, কিন্তু কি করব তোমার অপেক্ষা আমার অবস্থাও কিন্তু শোচনীয়। অর্থাৎ তুমি ভাড়ে জল খাও আমি ঘাটে, অর্থাৎ তোমার অবস্থা দেখে আমার খুব কষ্ট হয়, আমি পাই তোমার পাশে দাঁড়াতে চাই, কিন্তু আমার অবস্থাও তেমন নয় যে আমি তোমার পাশে দাঁড়ানোর মতন ক্ষমতায় আছি, মন চাই কিন্তু তবুও কিন্তু আমি পেরে উঠি না। তারপর হচ্ছে তোমার পীর সিন্নি খেয়েছে, যে তোমার পীর সিন্নি পেয়েছে মানে কি তোমার মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। তোমার পীর অর্থাৎ পীর মুসলিম সাধু সন্ন্যাসীতে তার পীর বলে, সিন্নি মানে সাধারণত আটা ময়দা চিনি মিষ্টি গুলিয়ে যে প্রসাদের মতন তৈরি করে সেটা সিন্নি, অর্থাৎ কারো মনের ইচ্ছা পূর্ণ অর্থে কিন্তু এটা ব্যবহৃত হয়। তো তোমার যেমন ভালোবাসা মুসলমানের তেমনি মুরগি পোষা, এটা হচ্ছে অসাধারণ। আমি আগেও বলি যে বর্তমান ভালোবাসা আর মুসলিমদের মুরগি পোষা একই ব্যাপার। আমি কোনো জাতিকে ইনসাল্ট করতে চাই না, একটা প্রবাদ দীর্ঘদিন ধরে বাস্তব সমাজ অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে কিন্তু তৈরি হয়। বিষয়টা একটু বলি, অর্থাৎ স্বার্থসিদ্ধির জন্যই ভালোবাসার ভান করা, সাধারণত দেখবে মুসলিম সমাজের মধ্যেই বেশি এটা। ওরা হাঁস মুরগি প্রচুর পরিমাণে গৃহপালিত পশু পোষে, কিন্তু ওদের মায়াটা খুবই কম, যখনই মনে হয় তখনই সে কেটে খেয়ে নেয়, অর্থাৎ সাধারণত খাওয়ার জন্যই তারা পুষতে চায় এরকম একটা বিষয়। কিন্তু বাকি জাতিদের মধ্যে তারা পুষলো কিন্তু নিজের খাওয়ার জন্য কেটে সাধারণত খেতে চায় না, খুব মায়া খুব দুঃখ কষ্ট পায়। ফলে এই জন্যই বলে যে তোমার যেমন ভালোবাসা মুসলমানের তেমনি মুরগি পোষা, অর্থাৎ স্বার্থসিদ্ধির জন্য হচ্ছে ভালোবাসার একটা অভিনয় করা। হ্যাঁ, পরটা হচ্ছে তোমারে মারিবে যে গোকুলে বাড়িছে সে, অসাধারণ কথা। আমরা এইভাবে বলি তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে। আমরা জানি যে কংসের প্রতি যোগমায়ের ইঙ্গিত এখানে উল্লেখ করা আছে, অর্থাৎ তোমাকে বধ করার জন্যে বা তুমি যদি খারাপ কিছু করো তার জন্যে কিন্তু তার প্রতিশোধ নেওয়ার জন্য কোথাও কোনো নাভাবে কেউ একজন কিন্তু তৈরি হচ্ছে। অর্থাৎ তোর ঢেকে রাখ মোর বিকিয়ে যাক, মানে বিষয়টা হচ্ছে তোমার বিক্রয়ের দ্রব্য ঢাকা দিয়ে রাখো আর আমার জিনিসটা আগে বিক্রি হয়ে যাক, অর্থাৎ অপরকে চেপে রেখে নিজের লাভ কামনা করা অর্থে কিন্তু এই প্রবাদটা ব্যবহৃত হয়। তো হচ্ছে তোর পায়ে গড় না তোর কাজের পায়ে গড়, মানে হচ্ছে কাজের জন্যই তোমার খোসামত করছে, অর্থাৎ কাজ করার জন্যই তোমাকে তেল দিচ্ছি বা খোসামত করছি, যদি সেই কাজে তুমি না লাগতে কখনোই তোমাকে কিন্তু তেল দিতে না, অর্থাৎ তোর পায়ে গড় না তোর কাজের পায়ে গড়, তোকে দিয়ে কাজ করাতে হবে, তাই কিন্তু ওখানটায় আমি এরকম ক্যাঁকু করছি।
পরে যে তোর লেগে মরি না, তোর গুণের লেগে মরি। অসাধারণ কথা। অর্থাৎ ব্যক্তিগত হিসাবে আমি তোমাকে কিন্তু প্রশংসা করি না, কিন্তু তোমার গুণেই আমি মুগ্ধ হয়ে আছি। অর্থাৎ তোমার থেকে তোমার গুণটা অনেক বেশি, তাই গুণের জন্যই কিন্তু তোমার কাছে পড়ে আছি। তোর শিল তোর নোড়া, তরি ভাঙি দাঁতের গোড়া। আমরা উল্টো হয়ে বলি যে আমার শিল আমার নোড়া, আমার ভাঙো দাঁতের গোড়া। মানে হচ্ছে আমার দ্রব্য দিয়েই আমার যদি অনিষ্ট করো, তখন এই যুক্তিটা প্রভাবিত। অর্থাৎ তোমারই অবলম্বিত যুক্তি দ্বারা তোমাকেই কিন্তু যদি হারানো হয়, তবে তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। পরে হচ্ছে তোরে মেনে কুমিরে খাক, আমার শালুক তুলে দে। মনে হচ্ছে বিষয়টা কেমন হচ্ছে, তুমি সংকটে পড়ায় আমার কার্য করে দাও। অর্থাৎ স্বার্থপরতা সম্বন্ধে এটা দাও। অর্থাৎ তোরে মেনে কুমিরে খাক, আমার শালুক তুলে দে। অর্থাৎ তুমি বিপদে পড়েছো, তুমি বিপদেই পড়ে যাও ভাই, আমার স্বার্থটা উদ্ধার হোক, সেটাই কিন্তু আমি চাই। দেখো বন্ধু, এটাই ছিল তবন্য নির্মিত প্রবাদ প্রবচনের দ্বিতীয় ক্লাসের কিছু জনপ্রিয় প্রবাদ। এর সঙ্গে আমি চেষ্টা করবো আজকে তবন্য নির্মিত কিছু প্রবাদ আজকে পড়িয়ে দিতে, কারণ ক্লাসটা আরেকটু ডিউরেশন বাড়ানো যেতেই পারে। তবে পড়ানোর মধ্যে বন্ধু একটা কথা বলি, দেখো যে প্রবাদ প্রবচনের কিন্তু যথেষ্ট গুরুত্ব রয়েছে, কারণ 2003 সালে এটা মাধ্যমিকে ছিল, 2005 সালে উচ্চ মাধ্যমিকে পাঠ্য ছিল, বর্তমানে বাংলা মিডিয়ামে একাদশ শ্রেণীতে পাঠ্য আছে, এবং এসএসসি বা এমএসসি পরীক্ষাতেও কিন্তু প্রবাদ প্রবচন থেকে প্রশ্ন আসতে দেখা গেছে। ফলে যথেষ্ট গুরুত্ব রয়েছে। তাই আমি বলবো বন্ধুরা, তোমরা মনোযোগের সঙ্গে গুরুত্বের সঙ্গে প্রত্যেকটা ক্লাস করো, এতে ভবিষ্যতে কিন্তু তোমাদেরই উপকার হবে। এবার থবন্য নির্মিত প্রথম যে প্রবাদটা তোমাদের পড়াবো, সেটা হচ্ছে থাক মান যাক প্রাণ। আমরা সেটাই চাই, আমার কাছে সম্মানটা আগে, সম্মানের থেকে বড় আমার কাছে কিছু নেই, তাতে প্রাণ যাবে যাক, সম্মানটাকে বাঁচাতে হবে। ইংরেজিতে ঠিক প্রবাদটা এইভাবে ব্যবহৃত হয় যে ডেথ বিফোর ডিসঅনার। তারপর হচ্ছে থাকরে কুকুর আমার আসে, ভাত দেই তোরে পৌষ মাসে। অর্থাৎ বিষয়টা কেমন বলতো, অনির্দিষ্ট বা সুদূর কাল পর্যন্ত কাকে মানে কাউকে যদি আশা দিয়ে রাখা হয়, তখন এই প্রবাদটা ব্যবহৃত হয়। তারপর থাকলে তালুয়ের বাপের শ্রাদ্ধ হয়, না থাকলে আপনার বাপের শ্রাদ্ধ হয় না। খুব সুন্দর কথা এটা। অর্থাৎ অর্থ থাকলে অপ্রয়োজনীয় কার্য সম্পন্ন করা যায়, আর না থাকলে কিন্তু অবশ্য প্রয়োজনীয় কার্য সম্পন্ন করা যায়। থাকলে তালই, তালই মানে কি, দিদিকে যার সঙ্গে বিয়ে দেবো, দিদির শ্বশুর হচ্ছে আমার তালই হচ্ছে। অর্থাৎ আমার যদি টাকা থাকে আমি তালয়ের শ্রাদ্ধ করে আসতে পারবো, আর যদি নিজের টাকা না থাকে তাহলে নিজের বাপের শ্রাদ্ধ কিন্তু করা সম্ভব হয় না। সাধারণত ধনী শ্রেণীর মানুষরা যদি টাকার অপব্যবহার করে, তখন আমরা সাধারণত এই প্রবাদটা ব্যবহার করে থাকি। পরে হচ্ছে থাকে যদি বলছে চুরোবাসী, মিলবে রাধা হেন কথা দাসী। অর্থাৎ আমার নিজের গুণ থাকলে কার্যসিদ্ধি হবেই, তাই বলছে থাকে যদি চুরোবাসী, মিলবে রাধা হেন কত দাসী। অর্থাৎ চুরোবাসী অর্থাৎ সুন্দর কৃষ্ণ যে বাঁশি বাজাতে, সেই বাঁশি যদি থাকে, বাঁশির সুরে কত রাধা মিলবে, কত দাসী মিলবে। অর্থাৎ মনে পড়ে যাচ্ছে এরকম যে ভাত চলে কাকের অভাব নাই। অর্থাৎ তোমার কাছে যদি মাল ম্যাটেরিয়ালস থাকে, তাহলে অবশ্যই কিন্তু তুমি প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে। পরে যে থালির মধ্যে হাতি পোড়া। এই থালির মধ্যে হাতি পোড়া মানে কি বলতো, অর্থাৎ অসম্ভব কার্য করতে চেষ্টা করা। তাই বলছে থালির মধ্যে কখন হাতি পোড়া যায় না। যদি অসম্ভব কোনো কার্য করার তুমি চেষ্টা করতে যাও, তখন এই প্রবাদটা কিন্তু ব্যবহৃত হয়। তারপর যে থিয়ে বলছে তল যাবে, তবু নুয়ে ডব দিবে না। বিষয়টা হচ্ছে ভাঙবে তবু মচকাবে না, এই অর্থে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ থিয়ে তলে যাবে, কিন্তু তবু কিন্তু কখনো ডুব দিবে না। অর্থাৎ ভাঙবে তবু মচকায় না। ইংরেজিতে মনে পড়ে এইভাবে ব্যবহৃত হয়, এটা ব্রেক বাট নট বেন্ড, এইভাবে কিন্তু ব্যবহৃত হয়। অর্থাৎ বরং অবসন্ন হবে, তবু কিন্তু কখনো হীনতা স্বীকার কিন্তু করবে না, মাথা নিচু সাধারণত করতে চায় না। তো থুতু দিয়ে ছাতু গোলা। থুতু দিয়ে ছাতু গোলা মানে হচ্ছে ছাতু গুলতে হলে প্রচুর পরিমাণ জলের দরকার হয়। আমরা সাধারণত জানি জলে ছাতুগুলো কিন্তু খেতে হয়, কিন্তু থুতু দিয়ে কে ছাতু গোলা যায়? কখনোই থুতু দিয়ে ছাতু গোলা যায় না, এবং সেটা দৃষ্টিকটু বটে এবং অসম্ভব বিষয় বটে। অর্থাৎ অসম্ভবের কোনো উদাহরণ দিতে আমরা এই প্রবাদটা ব্যবহার কিন্তু করে থাকি। তারপর হচ্ছে থোতামুখ ভোতা হলো। অর্থাৎ থোতামুখ ভোতা হলো মানে হচ্ছে উপযুক্ত শাস্তি পাওয়াতে। অনেকে মুখে বড় বড় কথা বলে, ফলে এই বড় বড় কথা বলতে, অর্থাৎ ওর ক্ষমতা নেই কিন্তু সেই ভান দেখানোর চেষ্টা করে। তখন যদি সেটা করতে গিয়ে কোনো জায়গায় অপমানিত হয় বা চূড়ান্ত রূপে ব্যর্থ হয়, তখন কিন্তু আমরা বলে ফেলি থোতামুখ ভোতা হয়েছে।
হ্যাঁ, পরেরটা হচ্ছে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, খুবই জনপ্রিয় একটা প্রবাদ। এটা হচ্ছে আমাদের বর্তমানে রাজনীতিতে বা পেপার খুললেই কিন্তু এই কথাটা খুবই আমরা দেখি যে থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, অর্থাৎ বৈচিত্র্যের অভাব, অর্থাৎ একঘেয়ে একটা বিষয়। হ্যাঁ, অর্থাৎ কোনো জিনিস যদি একঘেয়ে চলতে থাকে, একই রকম চলতে থাকে, অর্থাৎ যেমন ছিল তেমনই আছে, কোনো নতুনত্ব যদি তার মধ্যে দেখা না দেয়, তখন আমরা বলি থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। অর্থাৎ অর্থাৎ একই রকম অর্থে কিন্তু আমরা এই জিনিসটা ব্যবহার করে কিন্তু থাকি। খুবই জনপ্রিয় একটা কিন্তু প্রবাদ, বৈচিত্র্যহীনতা অর্থে এটা ব্যবহৃত হয়, অর্থাৎ যেমন ছিল তেমনই আছে। আশা করছি বন্ধু আজকে ত বর্ণ নির্মিত দ্বিতীয় ক্লাস এবং তার সঙ্গে থ বর্ণের কিছু প্রবাদ প্রবচন সমৃদ্ধ একটা সুন্দর ক্লাস তোমাদের উপহার দিতে পেরেছি। তারপরে যদি কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই বন্ধু কমেন্ট বক্সে যাবে, আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ারও কিন্তু চেষ্টা করব। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।